প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবারও অনলাইন শিক্ষা কার্যক্রমে সংযুক্ত হইতেছি। তোমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাস পেয়েছো। ভারতের মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858, এটা দ্বিতীয় বর্ষের সেকেন্ড পেপার বা 22-16-03 কোর্স। আমরা পূর্বের ক্লাসগুলোয় আলোচনা করেছিলাম সম্রাট বাবরের ভারত বিজয়, পানিপথের যুদ্ধ, সম্রাট হুমায়ুন শেরশাহর যুদ্ধ, সম্রাট শেরশাহের রাজস্ব ও প্রশাসনিক সংস্কার। আজকে আমরা সম্রাট আকবরের রাজ্য বিজয় সম্পর্কে আলোচনা করব। তো আকবর সুপরিচিত নাম, ভারতের ইতিহাসে অত্যন্ত সুপরিচিত নাম। ইংরেজিতে আকবর দি গ্রেট বলা হয়। মূলত মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে আকবরকে স্বীকৃতি দেওয়া হয়। তো আকবর, এই কারণেই আকবর দি গ্রেট, আকবরের নাম তোমরা শুনে থাকবে। আকবর ছিলেন পূর্ববর্তী সম্রাট হুমায়ুনের সন্তান। তোমরা জানো হুমায়ুন ভাগ্যহত একজন শাসক ছিলেন মুঘল সাম্রাজ্যের। তিনি ভবঘুরে অবস্থায় দীর্ঘদিন রাজ্যহারা হয়েছিলেন। তো রাজ্যহারা অবস্থায় 1542 খ্রিস্টাব্দে অমরকোটে রানা সংগ্রাম সিংহের আবাসস্থলে সম্রাট হুমায়ুন যে সন্তানের জন্ম দেন 1542 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন আকবর। তো আকবর এই ভাগ্যহারা অবস্থায়, ভবঘুরে অবস্থায়, রাজ্যহারা অবস্থায় সম্রাট আকবর নামে যে সন্তান হুমায়ুনের জন্ম লাভ করে, তিনি একদিন ভারতের অদ্বিতীয় সম্রাট হবেন, এটা কেউ কল্পনা করেনি। দুর্দিনে জন্ম নেওয়া এই সন্তানই একসময় তো যাই হোক, আকবরের নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। তিনি সম্রাট হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বেই আকবরকে সিংহাসনে উত্তরাধিকারী মনোনয়ন দিয়ে যান। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পরে আকবর সিংহাসনে অধিষ্ঠিত হন। তো আকবর যে সিংহাসনে অধিষ্ঠিত হন, সেই সিংহাসনটা নিষ্কণ্টক ছিল না। আমরা বলেছি যে মৃত্যুর পূর্বে হুমায়ুন পুত্র আকবরকে দিল্লি সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করেন এবং 1556 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আসেন। মাত্র 13 বছর বয়সে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আকবরের সাম্রাজ্যে তিনি ছিলেন কিশোর সম্রাট। কিশোর আকবর সাম্রাজ্য পরিচালনার জন্য পিতার দীর্ঘদিনের বন্ধু এবং দুর্দিনের সাথী বৈরাম খানকে অভিভাবক হিসাবে পান। বৈরাম খানও যথাযথ সহযোগিতা সম্রাট আকবরকে দিয়েছিলেন এবং তৎকালীন সংকটময় মুঘল সাম্রাজ্যকে রক্ষার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। হুমায়ুনের সাম্রাজ্য আমরা উল্লেখ করেছিলাম, হুমায়ুনের সাম্রাজ্য নিষ্কণ্টক ছিল না এবং হুমায়ুন মুঘল সাম্রাজ্য পুরোপুরি উদ্ধার করেও যাননি। এই সময়ে হুমায়ুনের সাম্রাজ্য, মানে হুমায়ুন যে সাম্রাজ্য রেখে যান, তখন সাম্রাজ্যের যে বিভিন্ন রাজ্য ছিল, প্রত্যেক রাজ্যেই বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছে। একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ। এদিকে যে আফগান শক্তির কাছ থেকে মুঘলরা বা বাবর সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছিল, সে আফগান শক্তিও পুরোপুরি মানে মুঘল সাম্রাজ্যের বাইরে চলে যাননি বা ভারতের আশা ছেড়ে দেননি। তারাও বারবার চেষ্টা করতেছিলেন যাতে মুঘল সাম্রাজ্যকে পরাজিত করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা যায়। হুমায়ুনের রেখে যাওয়া সাম্রাজ্য এরকমই ছিল যে পুরোপুরি উদ্ধার করেননি এবং নিষ্কণ্টক ছিল না বা সাম্রাজ্যকে সংহতি প্রদান করতে পারেননি। এটা ছিল আকবর
একটি রাজ্যকে স্বাধীন অবস্থায় পান। ক্ষমতা লাভের জন্য তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকেন। এটি ছিল আকবরের প্রাথমিক সাম্রাজ্য বা ক্ষমতা আরোহণের প্রাথমিক ক্ষেত্র। আদিল শাহ ছিলেন আকবরের প্রবল প্রতিদ্বন্দ্বী। আমরা যে কথা বলতেছিলাম, আফগান শক্তির একজন ছিলেন। আদিল শাহ ছিলেন শের শাহের ভ্রাতুষ্পুত্র। শের শাহের ঐতিহ্যকে উদ্ধার করার জন্য আদিল শাহ প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন এবং তিনি ছিল প্রতিজ্ঞাবদ্ধ। তিনি ক্ষমতাধরও ছিলেন, তিনি ক্ষমতা অর্জন করেছিলেন। আকবরকে সিংহাসনচ্যুত করার জন্য আদিল শাহ দিল্লি অভিমুখে অগ্রসর হন। আমরা জানি যে সম্রাট আকবর যখন সিংহাসনে আরোহণ করেন 1556 খ্রিস্টাব্দে, এই সময়টা ছিল কিশোর আকবরের মাত্র 13 বা 14 বছর বয়সের সময়কাল। এই সময়ে একজন প্রবল প্রতিদ্বন্দ্বীকে প্রতিরোধ করা বা তার কাছ থেকে সাম্রাজ্যকে নিরাপদ রাখা এটি আসলে সহজ ব্যাপার ছিল না। কিন্তু হুমায়ুনের দীর্ঘদিনের বন্ধু বিশ্বস্ত প্রতিনিধি বৈরাম খানের সহযোগিতায় তিনি এসব বাধা অতিক্রম করতেছিলেন। বৈরাম খান এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখতেন এবং প্রশংসনীয় ভূমিকা রাখতেন। আদিল শাহ আকবরের বিরুদ্ধে অগ্রসর হন এবং এই যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে আদিল শাহ এবং আকবর যে যুদ্ধে লিপ্ত হন, এই যুদ্ধটাকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলে। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ একটি সংকটকালীন সময় এবং এই সংকটকালীন সময়ে মুঘল সাম্রাজ্য প্রায় চিরতরে পদানত হওয়ার একটি পর্যায়ে গিয়েছিল। আদিল শাহ প্রায় 1 লক্ষ সৈন্য সহ তার সেনাপতি হিমুকে প্রেরণ করেন। আর আকবরের ছিল বৈরাম খানের মতো একজন সেনাপতি, কিন্তু সৈন্য সংখ্যা ছিল মাত্র 20,000। তো উল্লেখ করা যায় এখানে আকবর এবং বৈরাম খানের দৃঢ়তার বাইরে তাদের যে সেনাবাহিনী ছিল তারা কাবুলে আশ্রয় নিতে চেয়েছিলেন। আদিল শাহের বিরুদ্ধে প্রতিরোধ করতে তারা অনীহা প্রকাশ করেছিলেন, কিন্তু আকবরের দৃঢ়তা, বৈরাম খানের সাহস ফলশ্রুতিতে মুঘল সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত হন। এটা থেকেই বোঝা যায় যে আদিল শাহ কতটা শক্তিশালী ছিলেন, কত প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো অবশেষে যুদ্ধে আদিল শাহ প্রাথমিকভাবে যুদ্ধে জয় পাইতেছিলেন। তিনি সম্মুখ দিকে অগ্রসর হইতেছিলেন, কিন্তু ভাগ্য আদিল শাহের বিপক্ষে যায়। আদিল শাহের এক চোখে তীরবিদ্ধ হয় তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। ফলশ্রুতিতে তার সৈন্যবাহিনীও যুদ্ধক্ষেত্র ভগ্ন হৃদয় হয়ে যান। অবশেষে আকবর বিজয় লাভ করেন এবং এই বিজয়ের ফলে ভারতে স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং বলা যায় মুঘল সাম্রাজ্য রক্ষা পায়। তো এটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল। আমরা এগুলো দেখলাম। এই মুঘল সাম্রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়, মুঘল সাম্রাজ্য রক্ষা পায়। আদিল শাহ যুদ্ধক্ষেত্রে নিহত হন। হিমু যুদ্ধক্ষেত্রে নিহত হন। আদিল শাহ পরাজিত হয়, আর বৈরাম খান এবং আকবর বিজয় লাভ করেন। 1556 খ্রিস্টাব্দের পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য রক্ষা পায় বা মুঘল সাম্রাজ্য স্থায়ীভাবে ভারতে প্রতিষ্ঠিত হয়। তো আমরা এটা পানিপথের যুদ্ধ। তো স্বাধীনভাবে সাম্রাজ্য পরিচালনা, তা আকবর বৈরাম খানের অধীনে বৈরাম খানের কর্তৃত্বে সাম্রাজ্য পরিচালনা করতেছিলেন। এই সময় বৈরাম খানের শাসনে অভিজাত বর্গের কেউ অসন্তোষ প্রকাশ করে। বিশেষ করে বৈরাম খানের শাসনটা অনেক অভিজাত সম্প্রদায় মেনে নিতে পারেননি। তারা বৈরাম খানের সামান্য কারণে বৈরাম খানের শাস্তি দেওয়া, নিজের লোকদেরকে বিভিন্ন স্থানে দেওয়া, অন্যদেরকে অবজ্ঞা করা, এরা বৈরাম খানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। আকবরকে বৈরাম খানের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকেন। অবশেষে আকবর 1560 খ্রিস্টাব্দে বৈরাম খানকে একটি চিঠির মাধ্যমে 3টি বিকল্প পথ তাকে গ্রহণ করতে বলেন। একটি হলো কোনো প্রাদেশিক সরকারের প্রদেশপাল হবে, অথবা তিনি আকবরের কোনো সভাসদের উচ্চ পদ গ্রহণ করবেন, অথবা তিনি মক্কা শরীফে যাবেন। তো বৈরাম খান তৃতীয়টি মেনে নিয়ে মক্কা শরীফে চলে যাবেন। এরকম অবস্থায় বৈরাম খানের কাছ থেকে নিজের ক্ষমতাকে তিনি পুরোপুরি হাতে নিয়ে নেন। তো শুধু বৈরাম খানের কাছ থেকে হাতে নিলেই হবে না। রাজ পরিবারের যারা প্রভাবশালী ছিলেন, বিশেষ করে তার মাতা বা তার ধাত্রীমাতা মাহুম আনব এবং
আদম খান, তার ধাত্রীমাতার সন্তান আদম খান, এদের প্রভাবাধীনে ছিল। তারাও আকবরের সাম্রাজ্য, কিশোর আকবরের সাম্রাজ্যে নিজেদের কর্তৃত্ব খাটাচ্ছিলেন। তাদের কর্তৃত্ব থেকে 1526 খ্রিস্টাব্দে সম্রাট আকবর নিজের ক্ষমতাকে পুরোপুরি বুঝে নেন এবং নিজেই সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন এবং তিনি সাম্রাজ্যকে শক্ত হাতে পরিচালনা শুরু করেন। বৈরাম খানের ইতিহাস সম্পর্কে আমরা এখানে আরেকটু বলবো যে বৈরাম খান যে বৈরাম খানের কারণে মুঘল সাম্রাজ্য রক্ষা পায়, যে বৈরাম খান মুঘল সাম্রাজ্যের এক অপরিহার্য ব্যক্তি ছিলেন। তিনি 1561 খ্রিস্টাব্দে মক্কায় যাবার পথে সীমান্তবর্তী অঞ্চলে মারা যান বা আত্মের হাতে নিহত হন। তো তার আত্মীয়ের হাতে নিহত হওয়ার ক্ষেত্রেও আদম খান বা অন্যান্যদের ষড়যন্ত্র আছে বলে ঐতিহাসিকরা মনে করেন। তো আকবরের সাম্রাজ্যর এটা তো আমরা দেখতে পাই যে আকবর এভাবে সাম্রাজ্যকে নিজের হাতে নিয়ে নেন, সাম্রাজ্যের ক্ষমতাকে। তিনি এক নম্বর বৈরাম খানের কাছ থেকে ক্ষমতাকে পুরোপুরি বুঝে নেন। দ্বিতীয়ত তিনি রাজ অন্তপুরের যারা প্রভাবশালী অভিজাত ছিল তাদের কাছ থেকেও নিজের ক্ষমতাকে গুছিয়ে নেন। তো নিজ হাতে ক্ষমতা ধারণ করে আকবর সমগ্র ভারত বিজয়ে মনোনিবেশ করেন। সম্রাট আকবর ভারত বিজয় করতে গেলে তো যে কোনো সাম্রাজ্যের বা সম্রাটেরই বড় কৃতিত্ব হলো সাম্রাজ্য বিজয় বা রাজ্য জয়। সাম্রাজ্য বিজয়ের মাধ্যমে সম্রাটের কৃতিত্ব প্রকাশ পায়, সম্রাটের দীর্ঘস্থায়ী হয়, বড় সাম্রাজ্যের দিকে সকল শাসকেরই খেয়াল থাকে। সম্রাট আকবরও সমগ্র ভারতব্যাপী একটি একক সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আস্তে আস্তে অভ্যন্তরীণ বিভিন্ন বিদ্রোহ বা সমস্যাগুলো দূর করেন। এরপরে তিনি বিভিন্ন প্রাদেশিক, বিশেষ করে 1500 তোমরা দেখতে পাচ্ছ 1564 খ্রিস্টাব্দে গন্ডোয়ানা তিনি দখল করেন। 1562 খ্রিস্টাব্দে অম্বর, 1565 খ্রিস্টাব্দে জৌনপুর, 1567 খ্রিস্টাব্দে চিতোর, ক্রমাগত তিনি গুজরাট, 1572 খ্রিস্টাব্দে গুজরাট, 1576 খ্রিস্টাব্দে বাংলা, কাশ্মীর, দাক্ষিণাত্য, আহমদনগর ইত্যাদি জয় করে বিশাল সাম্রাজ্য স্থাপন করেন। সম্রাট আকবরের সাম্রাজ্য ছিল সবচেয়ে বড় সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য। যে এত বড় সাম্রাজ্য ভারতের সম্রাট আওরঙ্গজেব ব্যতীত আর কাহারই শাসনাধীনে এত বড় সাম্রাজ্য পাওয়া যায় না। যেমন ছিল দীর্ঘস্থায়ী তেমন ছিল বৃহৎ সাম্রাজ্য। সম্রাট আকবর এত বড় একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। এই ক্রমাগত তার সাম্রাজ্যের সীমা একদিকে আরব সাগর হইতে বঙ্গোপসাগর, অপরদিকে হিমালয় হইতে নর্মদা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের প্রতীক হন সম্রাট আকবর। বিভিন্ন অভিযান চালান, অভ্যন্তরীণ সমস্যা করেন। তিনি পর্তুগিজদের দমন করেন, তিনি গুজরাটের শক্তিকে দমন করেন, তিনি বাংলার শক্তিকে দমন করেন, হলদিঘাটের যুদ্ধে অবতীর্ণ হন। তিনি এদিকে কি বলা যায় কাশ্মীর, গন্ডোয়ানা ইত্যাদি সব অঞ্চলে তিনি অম্বর, গন্ডোয়ানা সব অঞ্চলে তিনি দখল করে নেন। এটা ছিল বিশাল একটা সাম্রাজ্য। বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে সম্রাট আকবর দক্ষতার পরিচয় দেন। সম্রাট আকবরের ইতিহাসে তিনি অনেক কিছুই দেখা যায়। সম্রাট আকবর এই বিশাল সাম্রাজ্যের মধ্যে তিনি শাসন ক্ষমতা, একটি সুন্দর শাসন ক্ষমতা তিনি প্রদান করেছিলেন। তিনি কি বলা যায় মনসবদারি প্রথা নামে একটি প্রথা চালু করেছিলেন। তিনি কি বলা যায় রাজপুত নীতি, একটি ধর্মনীতি তিনি চালু করেছিলেন। তিনি সমগ্র ভারতকে একটি একক জাতি রাষ্ট্রের অধীনে আনানোর জন্য চেষ্টা করেছেন এবং সকলের শুভেচ্ছা সহযোগিতার মাধ্যমে সাম্রাজ্য পরিচালনার জন্য তিনি চেষ্টা করেছিলেন। সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। বিশেষ করে তার রাজপুত নীতি, তার কি বলা যায় তার মনসবদারি প্রথা, তার এসবই আলোচনা করব। সম্রাট আকবর যেমনি একজন বিজয়ী সম্রাট ছিলেন, তেমনি তিনি ছিলেন একজন সফল প্রশাসক। তিনি ভূমি রাজস্ব এবং প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তো সম্রাট আকবর বিশাল এক সাম্রাজ্যের মালিক হয়েছিলেন। বিশাল এই সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে তাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়েও সম্রাট আকবরের শেষ জীবন খুব সুখের ছিল না। দুই পুত্রের মদ্যপানে মৃত্যু, জ্যেষ্ঠ পুত্রের বিদ্রোহ, বিশ্বস্ত পরামর্শদাতা আবুল ফজলের হত্যা আকবরকে ভারাক্রান্ত করেছিল। 1605 খ্রিস্টাব্দে আজীর্ণ রোগে আক্রান্ত হয়ে আকবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগ্রার সন্নিকটে সিকান্দারায় এই মহান সম্রাটকে সমাধিস্থ করা হয়। তো
তো যাই হোক, আমরা এগুলো দেখতে পেলাম। এই সম্পর্কে তোমরা বিশেষ করে আইনি আকবরী, আবুল ফজল রচিত আইনি আকবরী, আকবরনামা আবুল ফজল, এটাও আবুল ফজলের রচনা। মুঘল যুগে ভারত, অধ্যাপক গোপাল কৃষ্ণ পাহাড়ি, এবং ভারতে মুসলিম রাজত্বের ইতিহাসে কেম আব্দুল আলিম, এই গ্রন্থ তোমরা দেখবে। তো যাই হোক, আমরা আবার যদি প্রথম থেকে আলোচনা করি, তাইলে আমরা বলতে পারবো যে আসলে আকবর কীভাবে সাম্রাজ্যের অধিকারী হন, কীভাবে সাম্রাজ্যকে তিনি ধারণ করেছিলেন, এবং কীভাবে এই সাম্রাজ্যকে তিনি তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। মৃত্যুর পূর্বে হুমায়ুন পুত্র আকবরকে দিল্লি সিংহাসনে উত্তরাধিকার মনোনীত করেছিলেন, সে কথা আমরা আবার উল্লেখ করেছি। রিক্যাপ হিসেবে আবার পুনরায় একটু আলোচনায় ফিরে যাচ্ছি। তো আকবর এরপরে সিংহাসন আরোহণ করেন হুমায়ুনের মৃত্যুর পরে। মনোনয়ন আমরা মনোনয়ন দিয়েছিলেন মৃত্যুর পূর্বে, মৃত্যুর পরেই সিংহাসনে আরোহণ করেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। এবং কিশোর আকবরের সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ছিল। তিনি আকবর ছিলেন অল্প বয়সের কিশোর সম্রাট। কিশোর আকবর সাম্রাজ্য পরিচালনার জন্য সহায়তা নিয়েছিলেন পিতার দীর্ঘদিনের বন্ধু এবং দুর্দিনের সাথী বৈরাম খানের। তো হুমায়ুনের রেখে যাওয়া সাম্রাজ্য নিষ্কণ্টক ছিল না। হুমায়ুন মুঘল সাম্রাজ্য পুরোপুরি উদ্ধার করে যাননি। মুঘল সাম্রাজ্যকে বিভিন্ন সমস্যার সম্মুখীন অবস্থায় পাওয়া গিয়েছিল, এবং সেই মুঘল সাম্রাজ্য সেই সমস্যাগুলিতে আকবর ধীরে ধীরে সমাধান করেছিলেন। আকবর যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে প্রত্যেকটি রাজ্যকেই স্বাধীন অবস্থায় পান। ক্ষমতা লাভের জন্য তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত দেখেন। এসব সমস্যার তিনি সমাধান করেছিলেন। তিনি এসব রাজ্যকে তিনি দখল করেছিলেন এবং তাদেরকে আকবরের আনুগত্য লাভে বাধ্য করেছিলেন। তো যাই হোক, আদিল শাহ ছিলেন আকবরের প্রবল প্রতিদ্বন্দ্বী। আকবরকে সিংহাসনচ্যুত করার জন্য আদিল শাহ ক্ষমতা নিয়ে দিল্লি অভিমুখে অগ্রসর হন, এবং একটি সংকটকালীন যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এই যুদ্ধে আকবর জয়লাভ করেন। আদিল শাহের সেনাপতি হিমু এই যুদ্ধে নিহত হন, এবং আকবরের সেনাপতি বৈরাম খান এই যুদ্ধে জয়ী হন। এই যুদ্ধ জয়ের ফলে মুঘল সাম্রাজ্য রক্ষা পায় এবং স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠিত হয়। এবং স্বাধীনভাবে রাজ্য পরিচালনার জন্য 1526 খ্রিস্টাব্দে বৈরাম খান থেকে কর্তৃত্ব মুক্ত হন। 1564 খ্রিস্টাব্দে রাজ পরিবারের প্রভাব থেকেও তিনি স্বাধীনতা অর্জন করেন। এরপরে তিনি ক্ষমতা নিজ হাতে নিয়ে সমগ্র ভারত জয়ে মনোনিবেশ করেন। তো আকবর ভারত জয়ে মনোনিবেশ করে বিভিন্ন রাজ্য, বিভিন্ন বিদ্রোহকে তিনি দমন করেন, বিভিন্ন রাজ্যকে জয় করেন। 1564 খ্রিস্টাব্দে গন্ডোয়ানা, 62 খ্রিস্টাব্দে অম্বর, 1565 খ্রিস্টাব্দে জৌনপুর, 1567 খ্রিস্টাব্দে চিতোর, ক্রমাগত গুজরাট, বাংলা, কাশ্মীর, বাংলা 1576 খ্রিস্টাব্দে, 1572 খ্রিস্টাব্দে গুজরাট, কাশ্মীর, দাক্ষিণাত্য, আহমদনগর ইত্যাদি জয় করেন। তিনি দক্ষিণ ভারতের আহমদনগর এবং দাক্ষিণাত্য জয় করেছিলেন। তো সম্রাট আকবরের এটা কৃতিত্ব। তিনি বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। আরব সাগর হইতে বঙ্গোপসাগর, হিমালয় থেকে নর্মদা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের প্রতিবহন সম্রাট আকবর। এবং তিনি 50 বছর 1556 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একাধারে 1605 খ্রিস্টাব্দে মারা যান। এই 50 বছরই তিনি সাম্রাজ্যের মালিক ছিলেন। তো বিশাল সাম্রাজ্যের অধিপতি আকবরের শেষ জীবনে বেশ কিছু সমস্যা হয়েছিল। তা সত্ত্বেও সম্রাট আকবর এই সাম্রাজ্যের অধিপতি হিসাবে সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যান, এবং 1605 খ্রিস্টাব্দে আকবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো যাই হোক, এখানেই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করতেছি। তোমরা এই সম্পর্কে অতিরিক্ত পাঠের জন্য যে গ্রন্থপঞ্জি দেওয়া আছে সেই গ্রন্থপঞ্জি দেখবে, এবং আকবর সম্পর্কে আকবরের আরও কিছু অতিরিক্ত আলোচনা আছে, সেই আলোচনাগুলোকে তোমরা জেনে রাখবে। বিশেষ করে তার মনসবদারি প্রথা, তার প্রশাসনিক নীতি, তার রাজস্ব নীতি, তার রাজপথ নীতি, তার ধর্মনীতি, এগুলো প্রত্যেকেই একটি আলোচনার বিষয় এবং গুরুত্বপূর্ণ। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা এ সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।